প্রিয় দর্শক, বাংলাদেশের পরিস্থিতিটা বর্তমানে খুবই খারাপের দিকে যাচ্ছে। আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন রাজনৈতিক সহিংসতা, অস্থিরতা, সংঘাত সব দিক দিয়েই ব্যাপক আকার ধারণ করেছে। যেটা এই বাংলাদেশের জন্য খুবই হুমকি স্বরূপ। এবং ফেসিবাদরা এটাই চেয়েছিল। ফেসিবাদরা মূলত চেয়েছিল বাংলাদেশের মধ্যে উসমান হাদিকে হত্যার মধ্য দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, যাতে এই উসমান হাদির প্রতি ভালোবাসা দেখিয়ে এই বাংলাদেশের মানুষ জ্বালা ও পুরো ব্যস্ত হয়ে যাবে। আর এবং সেটা তারা আন্তর্জাতিক মহলে উপস্থাপন করিয়ে বলবে যে দেখো, এরা কত সন্ত্রাসী এবং জঙ্গি দল। এদের এই উগ্র মন মানসিকতার কারণেই তারা কিন্তু এই সাবেক যে সরকার ছিল তাদের পতন ঘটিয়েছে এই উগ্রপন্থীরা। সুতরাং এরা হচ্ছে সন্ত্রাসী, এরা হচ্ছে জঙ্গি, এইরকম বিভিন্ন ফাঁদে পেলার একটা গভীর ষড়যন্ত্র করেছিল পতিত স্বৈরাচার শক্তি। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে কোনো উস্কানিতে পা না দিয়ে যেন সেটিকে দায়িত্বশীলতা, বিচক্ষণতা এবং ধৈর্যের সাথে সেগুলাকে মোকাবেলা করা হয়। এই যে ডক্টর শফিকুর রহমান তিনি এই কথাটি বললেন, অবশ্যই তিনি একজন বিচক্ষণ ব্যক্তি। তিনি খারাপ কোনো কিছু আন্দাজ করেই কিন্তু এই কথাটা বলেছেন। কারণ তিনি হয়তোবা দেখেছেন যে বর্তমান যে একটা পরিস্থিতি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এতে ফেসিবাদরা ফায়দা লুটে নেবে। হয়তোবা এমনও হতে পারে দেশের এই সংঘাতময় পরিস্থিতিটা থেকে যদি এই দেশ এখনই উত্তরণ না করে, তাহলে হয়তোবা হুট করে সেনাবাহিনী ক্ষমতা দখল করে নেবে। তারা জরুরি অবস্থা জারি করবে, করে কিন্তু দেশের ক্ষমতাটা তারা নিয়ে নেবে। আর যদি একবার সেনাবাহিনীর হাতে ক্ষমতা যায়, তাহলে এই সেনাবাহিনী পরে যে কী করবে বা কাদের কাছে সেই ক্ষমতাটা হস্তান্তর করবে, সেটা কিন্তু খুবই ভয়াবহ হতে পারে এই দেশের জন্য। যার কারণে ডক্টর শফিকুর রহমান তিনি এই মন্তব্যটা করেছেন। তো দর্শক, ডক্টর শফিকুর রহমান জুলাই আন্দোলনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত তিনি কী ভূমিকা পালন করেছিলেন। দর্শক, জুলাই আন্দোলনের শুরুতে যখন সেটা কোটা আন্দোলন ছিল, তখনই কিন্তু ডক্টর শফিকুর রহমান এই ছাত্রদের পক্ষ নিয়ে সংহতি জানিয়েছেন। কিন্তু যদিও তারা দলীয় ব্যানারে কোনো ধরনের মিছিল মিটিং করেনি, এটা কৌশলগত কারণে। তারপরে দেখুন এই ডক্টর শফিকুর রহমান কি করেছেন, এই জুলাই আন্দোলনে কিন্তু তিনি ছাত্রদের সংহতি জানিয়েছেন, সহযোগিতা করেছেন। তারপর তিনি ওই সময় রাজনৈতিক নেতৃত্ব এবং কৌশল অবলম্বন করেছিলেন। যে সকল কৌশল এবং রাজনৈতিক দূরদর্শিতা ডক্টর শফিকুর রহমান দেখিয়েছিলেন, সেটা কিন্তু আসলে অসাধারণ প্রশংসনীয়। যারা জুলাই যোদ্ধা ছিলেন তাদেরকে বিভিন্নভাবে গোপনে সহায়তা করেছেন, যার কারণেই কিন্তু এই আন্দোলনটা সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হয়েছিল। তারপরে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্বীকৃতি প্রদান করা। এই জুলাই আন্দোলনের শহীদ এবং আহতদের স্বীকৃতি প্রদান করার জন্য তিনি কিন্তু এই অন্তর্বর্তী সরকারের নিকট আবেদন জানান, যার কারণে এই কাজটা কিন্তু দ্রুতগতিতে বাস্তবায়ন হয়। জুলাইয়ের শহীদরা তাদের স্বীকৃতি পায় এবং আহতরা কিন্তু যথাযোগ্য একটা তাদের চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতা তারা পায়। এরপরে যে বিষয়টি, সেটি হচ্ছে এই ডক্টর শফিকুর রহমান সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছিলেন। এই যে জুলাই আন্দোলনের পরে সরকারবিহীন এই দেশটা চলছিল, ঠিক সেই মুহূর্তে পতিত ফেসিবাদরা যাতে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে এটাকে নিতে না পারে, সেজন্য তিনি তার দলের পক্ষ থেকে পাহারাদার নিযুক্ত করে দেন সংখ্যালঘুদের বাড়ি বাড়ি এবং তাদের মন্দির, তীর্থস্থান বিভিন্ন জায়গায়, যাতে কোনো ধরনের সহিংসতা না হয়। তারপরে তিনি আরেকটি কাজ করেছিলেন, সংস্কার ও নির্বাচনের দাবি। এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করার পরই তিনি চমকপ্রদ একটি আহ্বান করেন। সেটি হচ্ছে তিনি দাবি তুলেন যে দেশটাকে ভালো করে বড় পরিসরের জন্য সংস্কার করা হয় এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচনের জন্য আয়োজন করা হয়। যার কারণে বিভিন্ন রাজনৈতিক দলগুলোও কিন্তু ওনার সাথে সংহতি জানায় এবং সবাই কিন্তু এই বিষয়ে কিন্তু সব রাজনৈতিক দলগুলোই কিন্তু একতাবদ্ধ হয়। আমাদের পরিচিত একটি বড় রাজনৈতিক দল বাদে তারা কিছু আপত্তি জানিয়েছিল। যাই হোক, যেহেতু এটা আলোচনার প্রাসঙ্গিক বিষয় নয়, এই হচ্ছে ডক্টর শফিকুর রহমানের অবদান। সুতরাং এইরকম একজন রাজনৈতিক নেতৃত্ব, প্রজ্ঞাবান নেতৃত্ব, তিনি যে এই কথাটি বলেছেন যে কোনো উস্কানিতে পা না দিয়ে ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে এবং বিচক্ষণতার সাথে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে পরিস্থিতিটাকে মোকাবিলা করতে হবে, এটা অবশ্যই তিনি কোনো ষড়যন্ত্রের আভাস পাওয়ার কারণে কিন্তু এই ধরনের মন্তব্য করেছেন। তো দর্শক, রাজনীতির সঙ্গে থাকুন, দৈনিক বর্তমান বাংলার সাথে থাকুন, ভালো থাকুন।